নমস্কার, আমি সুচন্দ্রা। আপনাদের সাথে আজ একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা আলোচনা করব। বিকাশ টক শো এর মধ্যে দিয়ে আমরা চেষ্টা করছি আপনাদের মধ্যে সেই সমস্ত বার্তা পৌঁছে দিতে যা আমাদের নতুন সমাজ গড়তে সাহায্য করবে। পজিটিভ ভাইবস আমাদের সকলের প্রয়োজন এবং সুস্থ দেহ এবং মন যা না থাকলে আমরা কেউই কিন্তু ভালোভাবে বাঁচা তো দূরের কথা, আমাদের জীবন সংশয় ঘটবে। আজকে শুনবো আমরা সেই বিষয়ে একটি গুরুত্বপূর্ণ আলোচনা। আজকের আলোচনার বিষয় নারীর স্বাস্থ্য কথা, প্রসূতি গাইনোকোলজির দৃষ্টিতে। নারীর স্বাস্থ্য সচেতনতা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, তা আমরা প্রায় প্রত্যেকেই জানি, যা প্রতিটি পরিবারের ও সমাজের সুস্থতার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। গর্ভাবস্থা, প্রসব, মাসিক সংক্রান্ত সমস্যা, বন্ধ্যাত্ব, ক্যান্সার প্রতিরোধ এবং নারীর সার্বিক যে প্রজনন স্বাস্থ্য নিয়ে সচেতনতা তার সৃষ্টি করা অত্যন্ত জরুরি। তারই একটি প্রাথমিক পদক্ষেপ আমরা শান্তিনিকেতন মেডিকেল কলেজের পক্ষ থেকে নিয়েছি এবং সেই বিষয়ে আজকে আমাদের সঙ্গে স্টুডিওয় রয়েছেন প্রফেসর ডক্টর নন্দিনী চক্রবর্তী। উনি শান্তিনিকেতন মেডিকেল কলেজ এবং হসপিটালে অবস্ট্রাটিক গাইনোকোলজি ডিপার্টমেন্টে রয়েছেন। ওনার সাথেই আমরা আজকের আমাদের আলোচনা পর্ব এগিয়ে নিয়ে যাব। নমস্কার। পুরো পজিটিভ বার্তার টিম আপনাকে আমাদের স্টুডিওয় স্বাগত জানাই। যারা আমাদের এই অনুষ্ঠানগুলি দেখছেন তাদের প্রত্যেকের জন্য রয়েছে অত্যন্ত সুখবর। আমাদের এই সমস্ত অনুষ্ঠানগুলি আপনারা সিটি কেবল এবং অন্যান্য যে সমস্ত কেবল চ্যানেলগুলি রয়েছে, যার মধ্যে সিসিএন, আরোহণ, তারপর আমাদের জিটিপিএল, এই সমস্ত চ্যানেলে আপনারা দেখতে পাবেন। সে বিষয়ে আপনারা আপনাদের পার্শ্ববর্তী যে কেবল নেটওয়ার্ক রয়েছে তার সঙ্গে যোগাযোগ করুন। প্রথমেই ম্যাম আপনার সঙ্গে যে কথায় যাব, যে যখন প্রথম ডাক্তারি পাশ করলেন, ছোটবেলায় কি ভাবতেন যে ডাক্তার হব? একটা সুপ্ত ইচ্ছা ছিলই ছোট থেকে। আর পড়াশোনা আমরা লোরেটো থেকে আমি পাশ করেছি। আর বাবার খুব ইচ্ছে ছিল ডাক্তার হই। তো ছোট যখন ছিলাম 11-12 পড়ছি, আমি জয়েন্ট কম্পিটিটিভ পরীক্ষা সেখানে উত্তীর্ণ হয়ে দুটো ইঞ্জিনিয়ারিং এবং ডাক্তারি দুটোতেই আমি চান্স পেয়েছিলাম। এবং তখন ভাবছিলাম যে অঙ্ক এত ভালোবাসি, তো অঙ্কটা ছেড়ে দিলে ডাক্তারিতে কিরকম লাগবে, এরকম একটা দুশ্চিন্তা মনে ছিল। তো বাবা ইঞ্জিনিয়ার, উনি বলতেন যে তুমি ডাক্তারই হও, সমাজের কাজে লাগবে। আর মহিলা ডাক্তার হলে আরো সমাজের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে থাকতে পারবে, সমাজ তোমাকে সাদরে গ্রহণ করবে। তো এই ভাবছি যে বোধহয় ম্যাথমেটিক্সটা করা হলো না, কিন্তু ডাক্তারি আমি যাদবপুরে ভর্তি হয়েছিলাম, তারপরে ওটা মানে মেডিকেল কলেজে আমি ছাত্রী, সেখান থেকে ওখানে ট্রান্সফার নিয়ে চলে এলাম। কারণ দুটোতেই প্রথমে ভর্তি হয়েছিলেন? ভর্তি মানে আমাদের তখন দুটো জায়গাতে একই সঙ্গেই হতো, কাউন্সেলিং চলতো। তো ওখানে আমি তো যাব না, যাদবপুরে আমি ভর্তি হয়েছিলাম, তারপরে মেডিকেল কলেজেই আমি চলে এলাম আর কি, মানে একই সঙ্গে দুটোতেই পেয়েছি। তো আর এসে দেখলাম যে অঙ্ক জিনিসটা বোধহয় প্রতিটা ধাপে ধাপেই লাগে, এবং আমাদের চিকিৎসা শাস্ত্রে মনে হয় যেন সবই কোয়ালিটেটিভ অ্যাসেসমেন্ট আমরা করি, কিন্তু তার মাঝখানে একটা কোয়ান্টিটেটিভ অ্যাসেসমেন্টও আছে। মানে কতখানি করব, প্রত্যেকটা পেশেন্ট কিন্তু আলাদা, তার জন্য একটা একটা পরিমিতভাবে চিকিৎসার প্রয়োজন। সেই বোধটা বোধহয় আমার ছোটবেলার অঙ্কের প্রতি আগ্রহটাই বোধহয় বাড়িয়ে দিয়েছিল এই ইয়েটাতে সাকসেস পাওয়ার জন্য। আমার এটা মতবাদ। বাড়িতে কি আপনি একাই বড় হয়েছিলেন? না, আমার ভাই আছে, ভাই ইঞ্জিনিয়ারিং করেছে। আচ্ছা। তো মানে আমার ইচ্ছে ছিল ডাক্তার, ছোটবেলা থেকে বাবা বলছে যে তুমি ডাক্তার হও, তোমার মধ্যে খুব ধৈর্য শক্তি, তুমি ডাক্তারি পড়াটার মধ্যে প্রচন্ড ধৈর্যের পরীক্ষা, মানে পড়াটা একটু অনেক দিন পড়তে হয় এবং সারা জীবনই বোধহয় আপডেটেড থাকতে হয়, মানে পড়াটা শেষ হয় না। আমরা বলি যে এই জানার শেষ নাই, যতদিন আমার আশ আছে, মানে নিঃশ্বাস নিচ্ছি, ততদিনই যেন চিকিৎসা শাস্ত্রটা, মানে আমার নতুন নতুন জিনিস জানছি আমরা, এবং সেটা আমরা প্রয়োগ করতে পারবো। এটার জন্য নিজেকে তৈরি থাকা, এটার জন্য একটা বিরাট এনার্জি লাগে।
তো সেইটা আমরা আশা করব যে আমরা করব এবং সমাজকেও সেটা দিতে পারবো। এখন তো মানে ম্যাডাম এখন তো পুরো চিকিৎসা ব্যবস্থাটা টেকনোলজির সঙ্গে একদম ওতপ্রোতভাবে জড়িয়ে গেছে। কারণ যেটা আপনি বলছেন যে প্রতিদিনই আমাকে শিখতে হচ্ছে, টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্টের সাথে মেডিকেল যে শিক্ষা সেটার এতটাই এখন মেলবন্ধন যে আজকে এই টেস্টটার পরবর্তী ধাপ কি হবে তখন গিয়ে আমরা মানে যারা ডাক্তার তারা ডিসিশন নিতে পারছে যে এরপর আমার ট্রিটমেন্টের কি আসবে। যেটা আপনি বললেন যে কোয়ালিটেটিভ অ্যান্ড কোয়ান্টিটেটিভ দুটোই আমাকে একসাথে দেখতে হচ্ছে। তো যখন আপনি প্রথম মনে করুন ইঞ্জিনিয়ারিং একটা পড়ার নিজের ইচ্ছা ছিল এবং বাবার ইচ্ছা ছিল যে ডাক্তার হোক মেয়ে, তো এই দুটো মানে আপনি মেলালেন কি করে? হ্যাঁ, মিলে গেল, কারণ এখন টেকনোলজি এত ভাবে জড়িয়ে গেছে। ওই যে বললাম এই ম্যাথমেটিক একটা অ্যানালিসিসের পাওয়ার, হ্যাঁ সেই পাওয়ারটা তো আভ্যন্তরিক একটা ক্ষমতা রাখা উচিত, আর তার সঙ্গে টেকনোলজি মিশে যাচ্ছে। তো প্রতিটা জিনিসই মানে ক্লিনিক্সের সঙ্গে আমাদের টেকনোলজি খুব ওতপ্রোতভাবে জড়িয়ে থাকছে। তাতে আমাদের অনেকটা সুবিধা হচ্ছে যে আমরা আন্দাজ করতে অতটা হচ্ছে না, কিছুটা আমরা ক্লিনিক্যালি বুঝবো, বাকিটা পরীক্ষা নিরীক্ষা করে বোঝা যাবে এবং এতে আমাদের চিকিৎসাটা আরো একটা উন্নত মানে গিয়ে পৌঁছতে পারে। কোথা থেকে পড়েছেন ম্যাডাম আপনি? আমি মেডিকেল কলেজ, কলকাতা মেডিকেল কলেজ। আচ্ছা, সবচেয়ে প্রাচীনতম মেডিকেল কলেজ, মানে এশিয়ার মধ্যে বোধহয় সবাই চেনে, সেই মেডিকেল কলেজেরই ছাত্রী। তো সেখান থেকেই আমাদের সূত্রপাত, আর আমাদের কলেজের সবাই অনেক জায়গায় আমরা ছড়িয়ে গেছি। মেডিকেল কলেজে যখন এমবিবিএস করছিলেন তখন থেকেই ভাবতেন কি যে অবস্টেট্রিক গাইনোকোলজিতেই এমডি করবেন? হ্যাঁ, তো মানে গাইনি অবসের প্রতি একটু আগ্রহটা আমাদের হয়তো ধাপে ধাপে করতে হয়। এমবিবিএস এর পরে ইন্টার্নশিপ, হাউস স্টাফশিপ, তখন হাউস স্টাফশিপ আমাদের ছিল। তো ইন্টার্নশিপের প্রত্যেকটা ডিপার্টমেন্টে ঘুরিয়েই করা হতো। তখন ওই অবস্টেট্রিক্স করার মধ্যে একটা অন্য হিসেব আছে, মানে কোন পেশেন্টটি ডেলিভারি কিরম ভাবে হবে, কতক্ষণে হবে এবং সেটার আউটকাম কিরম হবে, এটার মধ্যেও যেন একটু অঙ্ক খুঁজে পাওয়ার ব্যাপার আছে যে সবটা যেন ঠিকঠাক মতন হয়। তো সে আমি যখন আজকে বসে পেশেন্টদের দেখছি বা কাউন্সেলিং করছি বা তাদের ডেলিভারি করতে হেল্প করছি, তখন ওইটাই বলতে থাকি যে তুমি এইভাবে চলো, প্রেগনেন্সিটাকে 3 ভাগে ভাগ করা, 9 মাসের জার্নি, এনজয় দিস জার্নি। মানে এটা একটা মানে কষ্ট পাওয়ার ব্যাপার না, এটা আনন্দ করেই মানে চলার পথ। হয়তো আজকাল তো বেশি প্রেগনেন্সি হয় না, একটা দুটো হলো, তো এনজয় দিস, মানে এটা বারবার ফিরে আসবে না হয়তো। আর আজকাল তো নিতেও চাইছে একটু দেরিতে, সেই সঙ্গে কিছু কিছু বার্তা আমাদের দিতে হয় যে খুব লেট না করাই ভালো। মেডিকেল প্রবলেমসগুলো বয়স বাড়লে প্রেশার, সুগার, থাইরয়েড, অ্যাজমা, হার্ট ডিজিজ এগুলো একটু বাড়তে থাকে। মেডিকেল ডিসঅর্ডার্সগুলো, মেটাবলিক সিনড্রোমগুলো একটু বেশি হতে থাকে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে, এবং বংশগতভাবেও কিছু কিছু থাকে। তো ম্যাডাম আমি প্রশ্নে যাচ্ছি, একজন গাইনোকোলজিস্টের ভূমিকা কিভাবে নারীদের স্বাস্থ্য সেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে? আমরা আসলে পুরো সমাজের ক্রস সেকশনটাকেই দেখতে পাই, মানে সবাই তো সমবিত্ত মানুষ আসেন না, তো সেখানে সব রকম পেশেন্টকেই কিন্তু সার্ভিসটা দিতে হবে, তার মতো করে দিয়ে দেওয়াটাই আমাদের কর্তব্য। যে প্রেগনেন্সিটা 3 ভাগে ভাগ করা, তার আগে প্রেগনেন্সি নেওয়ার আগে কিছু কিছু আমাদের বার্তা দেওয়া, যে পেশেন্ট যখন প্রেগনেন্সি নেবে ভাবছে তার আগে থেকে যাতে তার কোনো বাচ্চার ডিফেক্ট না হয় আমরা এই ফোলিক অ্যাসিড খেতে বলি। এবং আজকাল বিয়ের আগে থেকে কাউন্সেলিং চলে, থ্যালাসেমিয়া স্ক্রিনিং করা হয়। থ্যালাসেমিয়া স্ক্রিনিং একটা জেনেটিক ডিসঅর্ডার যেখানে ব্লাডে অ্যানিমিয়া হতে পারে, এবং এই থ্যালাসেমিয়া ট্রেট যদি থাকে আমরা চাইবো এই মাইনর ভ্যারাইটির যদি পেশেন্ট থাকে তার যেন পার্টনারও মাইনর ভ্যারাইটি থ্যালাসেমিয়া না হয়, তাহলে এদের 25% চান্স থাকে একটা থ্যালাসেমিয়া মেজর বাচ্চা হওয়ার। সেই জন্যে ওই প্রি ম্যারাইটাল কাউন্সেলিং বলে আমাদের একটি ব্যাপার আছে, যে বিয়ের আগেই তাকে কিভাবে আমরা কিছু পরামর্শ দেব
যে ব্লাড গ্রুপ, থ্যালাসেমিয়া স্ক্রিনিং, থাইরয়েড টেস্ট, ব্লাড সুগার, পারলে একটা আল্ট্রাসাউন্ড পুরোটা করে দেখে নেওয়া কেমন আছে। মানে পাত্রপাত্রী খোঁজার আগেই এটা বলছি না, মানে যদি সেটা সম্ভব হয় নিদেন পক্ষে থ্যালাসেমিয়ার স্ট্যাটাসটা একটু দেখে নেওয়া, কারণ এটা জেনেটিক্যালি ডিটারমিন্ড, আমরা চেঞ্জ করতে পারবো না। জ্যোতিষীর কাছে না গিয়ে সবার আগে ডাক্তারের কাছে যাওয়া, মানে বিয়ের মানে পার্টনার যদি পূর্ব নির্ধারিত থাকে সেখানে আমাদের আশীর্বাদ রইল, কিন্তু যদি নির্ধারণ করার ক্ষমতা থাকে বা যদি সুযোগ থাকে আমি বলবো যে এগুলো একটু করে নেওয়া। আমরা শুনছি নন্দিনী ম্যাডামের কথা, যেখানে উনি বারবারই বলছেন যে যারা ভাবি কাপল তাদের উদ্দেশ্যে ওনার একটাই কথা যে কুষ্টিতে 36 গুণ না মিলিয়ে যদি ডাক্তারি পরামর্শ নিয়ে বিয়ের পিঁড়িতে বসা হয় সেই ক্ষেত্রটা মনে হয় আরো অনেক ভালো হবে এবং আগামী প্রজন্ম সেক্ষেত্রে সুরক্ষিত হবে। ম্যাম, পরবর্তী আমি প্রশ্নে আসছি। এই যেটা আপনি বলছিলেন গর্ভধারণের প্রথম 3 মাস একজন মায়ের কি কি বিষয়ে খেয়াল রাখা দরকার, কারণ আজকের দিনে ম্যাক্সিমাম মহিলাই কিন্তু বাইরে কাজ করে এবং সেক্ষেত্রে প্রথম 3 মাসে যে একটা বমি বমি ভাব বা মাথা ঘোরা এইগুলো থাকে এবং সবাই চেষ্টা করে শেষের দিকটায় রেস্ট নিয়ে প্রথম দিকটা আমি অফিস করি, কাজ করি, তো এই সময় কিভাবে তারা ম্যানেজ করবে পুরো বিষয়টা? প্রথমে প্রেগন্যান্সি এসছে কিনা সেটা সম্বন্ধে একটু মানে সতর্ক হওয়া, কারণ পেশেন্ট যখন প্ল্যানিং করছে তখন আমরা বলি যে আমাদের কাছে একটু এসে পরামর্শ নিতে, কারণ এই সময়টা হচ্ছে সবচেয়ে ভালনারেবল সময়। এই সময় যদি কোনো এক্সপোজার হয়ে যায়, কোনো ড্রাগস বা রেডিয়েশন, এক্সরে রেডিয়েশন, অনেকে ওই এক্সরে টেকনিশিয়ান বা তার কোনো এক্সপোজার যদি প্রেগন্যান্সিতে হয়ে যায় তাতে কিন্তু ভ্রূণের ক্ষতি হতে পারে। সেজন্য প্রথম 3 মাস এটা খুব মানে এই সময়টাকে বেশি সতর্ক থাকার দরকার, মানে মিসক্যারেজ হয়ে যাবার, মানে নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনাটা বেশি। তো যদি কোনো ডিজিজ থাকে, যেমন খুব সুগার থাকলে বা থাইরয়েডের সমস্যা থাকলে বা ওই পিসিওডি লাইক ফিচার্স থাকলে, তাদের বংশগতভাবে দেখা যায় যে ডায়াবেটিসের ইয়েটা বেশি, তো সেইগুলোকে সব কন্ট্রোল করে প্রেগনেন্সি নিলে প্রেগনেন্সির যাত্রাটা শুভ হয়। তো এই জন্যে আমরা প্রেগনেন্সি কাউন্সেলিং, মানে আমি প্রি ম্যারাইটাল বলছিলাম, এবার প্রি প্রেগনেন্সি কাউন্সেলিং একটা নেওয়া, যে সব প্যারামিটার্স গুলো আবার সে অঙ্কে ফিরে আসা, যে এই ইনভেস্টিগেশন যেগুলো সম্ভব করা, এগুলো খুব যে মানে খুব এক্সপেন্সিভ তা নয়, কিন্তু অনেক সময় কি মানে সচেতনতার অভাবে করা হলো না। পেশেন্ট সুগার 200-র কাছাকাছি, সে প্রেগনেন্সি নিয়ে মন খারাপ করে এলো, ফার্স্ট ট্রাইমেস্টার 6 উইকসে মিসক্যারেজ হয়ে গেল, কিন্তু এটা আগের থেকে প্ল্যানিং করলে আমরা সুগারটাকে কমিয়ে প্রেগনেন্সিটা নিতে পরামর্শ দিতাম। আর যেটা আপনি বলছেন যে ওয়ার্ক প্লেসে যাচ্ছে, সেটা একটু ওই প্রেগনেন্সি ইনিশিয়েটেড নশিয়া ভমিটিং অফ প্রেগনেন্সি, এনভিপি আমরা বলি, সেটা মাইল্ডার ফর্মে হয়, তাতে এমন কিছু ক্ষতি নয়। খুব সিভিয়ার ভ্যারাইটি বমি যদি হয় সেই ক্ষেত্রে অনেক সময় ভর্তি প্রয়োজন, তাকে খাবার ওরমভাবে মুখে খাওয়ানো যায় না, অনেক সময় ফ্লুইড দিতে হয়, স্যালাইন দিতে হয়, আর প্যারেন্টাল নিউট্রিশন লাগতে পারে। এটা হচ্ছে খুব খুব কম, মানে তার ইনসিডেন্স খুব কম, কিন্তু কিছু ক্ষেত্রে আমরা সেরকম পাই। আর কোনো ওষুধ প্রেসক্রিপশন ছাড়া না খাওয়া, যখন প্ল্যানিং করছে প্রেগনেন্সির জন্য, হয়তো আমাশা হয়েছে, ওষুধ খেয়ে ফেললো, সেই ওষুধটি কিন্তু প্রেগনেন্সির জন্য মানে ঠিক নয়। তো এটা তো পেশেন্ট অতটা জানবে না, সেজন্য আমাদের দিকটাম হচ্ছে যখনই একটি রিপ্রোডাক্টিভ এজ গ্রুপের মহিলা আসছে, তাকে প্রেগনেন্সি আছে ধরে নিয়েই চিকিৎসা করো। তার লাস্ট পিরিয়ডটা কবে হয়েছে, এলএমপি মানে লাস্ট মেনস্ট্রুয়াল পিরিয়ড কবে হয়েছে, মানে আমরা ফার্স্ট 10 ডে রুল বলি, যে এটা 10 দিনের মধ্যে কিনা সেটা দেখে নাও। আর যদিও পিরিয়ড বলতে পারছে না, তাহলে এমন কোনো ওষুধ দিও না। সে যদি ম্যারিড হয় ডেফিনেটলি সেটা জিজ্ঞেস করবে, আর ম্যারিডকেও জিজ্ঞেস করবে। আমরা কিন্তু অনেক সময় অবাঞ্ছিত প্রেগনেন্সি ইয়েতেও পাই। আজকাল সমাজ একটু উদারতার প্রভাব কিনা জানি না, অনেক সময় বিয়ের আগেও প্রেগনেন্সি এসে যাচ্ছে, তো সেটার জন্য তাহলে তাকে আনবে না। কন্ট্রাসেপটিভ মেথড আছে, সেটাও অ্যাডভাইস নেওয়া যায় এবং সেইটা অ্যালাউ
করবে কি করবে না সেটা তার ব্যক্তিগত ব্যাপার। হ্যাঁ, তো সেই জন্য অ্যাডভাইসটা ডাক্তারের পরামর্শ নিয়েই করতে বলছি, বারবারই আমি একই কথা বলছি, এটাকেই চিহ্নিত করার জন্যে যে প্রেসক্রিপশন ছাড়া ওষুধ খেও না, আর ইনভেস্টিগেশন যা যা লাগবে সেগুলো করে তারপরে প্রেগন্যান্সি নাও। আর এই খাওয়া দাওয়াটা আমরা বারবারই বলি অল্প অল্প করে বারে বারে খাওয়া। হ্যাঁ, যে প্রেসক্রিপশন ছাড়া মানে একটা দোকানে গেলাম, ওভার দি কাউন্টার ওটিসি ড্রাগ এটা না করাই উচিত আর কি। অনেক সময় ওইভাবে টার্মিনেটও করছে, মানে প্রেগন্যান্সিটাকে নষ্ট করছে, এটা একদম আইন বিরুদ্ধ। আমাদের দেশের আইন আছে প্রেগন্যান্সি টার্মিনেট করার, তার আইন লিপিবদ্ধ আছে, সেটা মেনে করতে হবে। সেটা আমি এখানে আলোচনা অতটা করতে পারছি না, মানে এমটিপি রুলস এন্ড ওয়েবসাইট, ওই রুলস এন্ড রেগুলেশনস এর ওয়েবসাইট আছে, সেখানে কতগুলো ফর্মস আছে, সেগুলো ফিল আপ করে যা বিধি দেওয়া আছে সেই মতো করলে ইট ইজ লিগ্যাল, আদারওয়াইজ ইটস আ ক্রাইম। এইটা আমি এই বার্তাটা দিতে চাইছি। ম্যাম, আজকে পিসিওএস আর পিসিওডিতে সাফার করতে শোনা যায় বহু মহিলাকে, এর মধ্যে পার্থক্য কি, বা এর থেকে মানে মুক্তি পাওয়ারই বা কি আশা দেখা যায়? প্রথমেতে ওজন বেড়ে যাচ্ছে, ওয়েট বাড়লে এই সমস্যার সমাধান করা মুশকিল। মানে ওজন সম্পর্কে সতর্ক থাকতে হবে। বডি মাস ইন্ডেক্স বলে একটি কথা আছে, মানে ওয়েট ইন কেজি বাই হাইট ইন মিটার স্কোয়ার, এটা ওই 18 থেকে 24-এর মধ্যে থাকলে ভালো হয়, 22-এর মধ্যে থাকলে আরো ভালো হয় এই রেশিওটা। তো আজকাল দেখা যায় যে লোকজনের একটু সবই মেকানাইজড কাজ, ফিজিক্যাল লেবারটা কমে গেছে, তখন কি হয় একটু ওজন বাড়ে, এবং খাওয়া দাওয়ার প্যাটার্নটাও একটু চেঞ্জ হয়েছে। লেটে হয়তো নাইট শিফটে কাজ করছে, সে সারা রাত জাগছে, সকালে ঘুমিয়ে পড়ছে, তাহলে তার ব্রেকফাস্টটা অনেক দেরি হচ্ছে। এই যে অনেকক্ষণ না খেয়ে থাকা তারপরে খাওয়া, বা একদম টাইম মেনটেন করতে পারছে না, সেটা কাজের জন্যই হোক বা নিজের অভ্যেসগত কিছু ত্রুটির জন্যই হোক, তাতে ওয়েট বাড়ে। ওয়েট বাড়লে হরমোনাল কিছু তারতম্য হয়, একটা মানে অ্যান্ড্রোজেনিক হরমোনটা বেড়ে যায়, মানে পুরুষ হরমোনটা শরীরে বাড়তে আরম্ভ করে। এদের দেখা যায় একটু হেয়ার গ্রোথ বেশি হয়, আনওয়ান্টেড হেয়ার, মানে ফেশিয়াল হেয়ার, বা যেখানে মহিলাদের হেয়ার থাকার কথা নয় সেই সব জায়গাতে একটু হেয়ার গ্রোথ বেশি হচ্ছে, মানে ফেসটাই সবচেয়ে আগে চোখে পড়ে। তো সেইটা হিস্যুটিজম আমরা বলছি, এটার সঙ্গে এটা রিলেটেড। আর দেখা যায় এদের বংশগতভাবে কারো কারো ডায়াবেটিসের হিস্ট্রি আছে, সেটা বাবার দিক থেকেও হতে পারে। ইউজুয়ালি বলা হয় যে মায়ের দিক থেকে আমরা ওই মামার বাড়ির দিক থেকেই আসছে এরকমই বেশিরভাগ বলা হয়, কিন্তু বাবার দিক দিয়েও আসতে পারে, এইগুলো জন্মগতভাবে আসছে। তো এইটা আমরা এখনো জেনেটিক ইঞ্জিনিয়ারিং এতটা ডেভেলপ নয় যে আমি জিন চেঞ্জ করতে পারবো, আগামী দিনে হয়তো হবে সেটা, কিন্তু আমার যেটা চেঞ্জ করা সম্ভব, মানে লাইফস্টাইল যেটা মডিফাই করা সম্ভব, সেটা হচ্ছে এক্সারসাইজ করা, ডায়েটটাকে চেঞ্জ করা, আর রেগুলার একটা ডায়ানাল প্যাটার্ন ফলো করা, মানে অনেক রাতে শোয়া, অনেকক্ষণ পর্যন্ত লাইট জ্বালিয়ে কাজ করা। আমাদের শরীর তখন ভাবে যে বোধহয় সূর্য উঠে গেছে, এখন আর ঘুমটা আসছে না, সেজন্য ওই লাইট জ্বালানো যবে থেকে শুরু হয়েছে তবে থেকেই আমরা লেট নাইট শুতে আরম্ভ করেছি। ল্যাপটপে কাজ করছে, মোবাইলে সিনেমা দেখছে, বা যাই হোক যেভাবে নেটফ্লিক্স দেখছে, যেটা আজকাল করে থাকে, তাতে কি হয় ঘুমের সময়টা যখন ডিস্টার্বড হয় তখন ওয়েট গেইন করার চান্সটা বাড়ে। এই ইনসুলিন বলে একটি হরমোন আছে যেটা আমাদের ব্লাড সুগারটাকে কমিয়ে রাখে, এটাতে ইনসুলিন রেজিস্ট্যান্স ডেভেলপ করে এবং ওয়েট গেইন করে। এবং বয়সের সঙ্গে সঙ্গে আমাদের বেসেল মেটাবলিক রেট, আমি যে হাঁটছি চলছি খাচ্ছি তার জন্য আমার কিছু বার্নিং হয়, ক্যালোরি বার্ন আউট হয়, বা যখন 25 বছরের পরে বয়সে এই বার্ন আউটটা কমতে আরম্ভ করে, বিএমআরটা কমে যায়, তাহলে আমি কম কাজ করছি, খাচ্ছি, আমার ওয়েটটা বাড়বে। খাবারটাও কমাতে হবে, ব্যালেন্স ডায়েট খেতে হবে, পর্যাপ্ত পরিমাণে কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট। হ্যাঁ, ফ্যাট বেশি খেয়ে নিল, মিষ্টি বেশি খেয়ে নিল, প্রোটিনটা খেতে হবে। মানে মহিলাদের বিভিন্ন ফেজ অফ লাইফ, তো অ্যাডোলেসেন্ট, মানে একটা পিডিয়াট্রিক এজ গ্রুপ, একটা অ্যাডোলেসেন্ট এজ গ্রুপ, একটা রিপ্রোডাক্টিভ এজ গ্রুপ, তারপরে মেনোপজাল। এই সবকটি অধ্যায়েতে প্রোটিন ইজ ভেরি ইম্পর্টেন্ট।
যেটা মেয়েরা ইগনোর করে যায়। ইগনোর করে, মিষ্টি খেয়ে নিল হুম, কিন্তু প্রোটিন খাচ্ছে না। হুম। মানে অনেককে শোনা যায় যে রসগোল্লা বাদ দিই, তার বদলে চকলেট খেয়ে নেই। হ্যাঁ, ওটা ধারণাগুলো ভুল আর হ্যাঁ। কি। পরবর্তী প্রশ্নে আসছি। অনেক সময় দেখা যায় যে পিরিয়ডসটা ইররেগুলার হচ্ছে, সেটা যাদের পিরিয়ডস স্টার্টিং পর্যায়ে এটা হতে পারে, কিন্তু পরবর্তী পর্যায়েও দেখা যায় যে ইররেগুলার হচ্ছে। তো এইটার মূল কারণ কি, বা এটা হলেই বা কি করতে হতে পারে? না, অ্যাডোলেসেন্ট পিসিওএস বলে একটি এন্টিটি আছে, মানে যখন পিরিয়ড জাস্ট শুরু হচ্ছে প্রথম কয়েকটি বছর একটু ওই রিদমটা আসতে সময় লাগে। এবার পিরিয়ডটাও তখন একটু আমরা অ্যালাওয়েন্স দিই বেশি, মানে অ্যারাউন্ড 21 থেকে 35 দিনের মধ্যে হচ্ছে। হ্যাঁ, এবং মেনার কখন হলো তার উপরে ডিপেন্ড করছে, প্রথম কয়েক বছর একটু এরকম হতে পারে, কিন্তু সেটা যদি 3 বছর অতিক্রান্ত হয়ে যাচ্ছে বা গ্যাপটা ক্রমশ বাড়ছে তখন সেটাকে গুরুত্ব দিতে হবে। এবং বাচ্চাটির হয়তো ওজনও বাড়ছে, খেলাধুলা কম করছে, ফাস্টফুড বেশি খাচ্ছে, তাদের ক্ষেত্রে ইরেগুলারিটিস গুলো বেশি হতে থাকে। সেই ক্ষেত্রে এটাকে একটু নজর দিতে হবে, মানে মাকে বলতে হবে যে কন্যা সন্তান হলেই তার পিরিয়ড কবে হচ্ছে সেটা খেয়াল রাখা, এবং তার ওই লাইফস্টাইল তখন থেকে শেখাতে হবে। ওই 11-12 বছর থেকেই কিন্তু তাকে সেন্সিটাইজ করতে হবে এটা নিয়ে। ওই 26-এ গিয়ে কিন্তু সে আর কথা শুনবে না, তাকে ওই শুরুর থেকেই যখন নরম মাটি তাকে তখন থেকেই মোল্ড করতে হবে অ্যাবাউট গুড লাইফস্টাইল। ম্যাম, মূলত এর স্টার্টিং এজ পিরিয়ডসে এটা কি 11-12 এখন? আজকাল একটু আগেও হয়ে যাচ্ছে। দেখা যায় যে খুব লিন বডি মাস বেশি যাদের, মানে তাদের একটু আর্লি মেনার্ক হচ্ছে। এবার মেনার্ক হলে কিছু হরমোনাল লেভেলস আমাদের ঝট করে চেঞ্জ হলো, তাতে বাচ্চার হাইট একটু কম হতে পারে। হ্যাঁ, ওই এই হিসেবটা একটু মানে ব্রেনের সঙ্গে কানেক্টেড, অনেকগুলো হরমোনস এখানে কাজ করছে, তো একটু স্টান্টেড গ্রোথ হয়ে গেল। সেটা প্রিভেন্ট করা মুশকিল। আজকাল দেখা যাচ্ছে যে একটু আর্লি হচ্ছে, এবং বলা হয় যে ওয়েল ফেড বাড়িতে আগে হয়, একটু যারা আন্ডার প্রিভিলেজ তাদের একটু পরে হয়। ওই যে লিন বডি মাসটা ইম্পর্টেন্ট, মানে মাসেল মাস বা তার উপর একটু নির্ভর করছে। তো ধরা যাক যে 8-এর আগে যদি হয় সেটাকে আমরা প্রিকশাস পিউবার্টি বলছি, দ্যাট হ্যাজ টু বি ইনভেস্টিগেট, তার অন্য কোনো সমস্যাও থাকতে পারে। আর যদি খুব দেরি হচ্ছে, 14 বছরের হয়ে গেল, তার সেকেন্ডারি সেক্সুয়াল ক্যারেক্টার্স কিছু ডেভেলপ করলো না, মানে ব্রেস্টের ডেভেলপমেন্ট বা অ্যাক্সিলারি বা পিউবিক হেয়ার্স যেগুলো হয়, এই পিরিয়ডটা হচ্ছে যে এই পরিবর্তনগুলো পরে হচ্ছে। তো এথেলার্ক, পিউবার্ক, অ্যাড্রিনার্ক, এগুলো আমাদের কতগুলো ফেজ, যে কিভাবে বাচ্চাটি ছোট থেকে অ্যাডোলেসেন্ট এজ গ্রুপে যাচ্ছে, অ্যাডাল্ট হচ্ছে। তো আমরা মোটামুটি ধরে নিতে পারি যে পিরিয়ড 11-12 এরকম সময়ে হলেই ঠিক। 14-র পরে যদি সেকেন্ডারি সেক্সুয়াল ক্যারেক্টার্স না ডেভেলপ করে তাহলে ইনভেস্টিগেট করা উচিত, ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত। অবশ্যই 16 পর্যন্ত হলে তো একেবারেই করা উচিত। আমরা শুনলাম ডাক্তারবাবু বারবার পরামর্শ দিচ্ছেন যে মাকে বলছেন যে বারবার বাচ্চা মেয়েটির সঙ্গে অ্যাটাচ থাকতে, যে তার পিরিয়ডস ঠিকঠাক হচ্ছে কিনা এটা লক্ষ্য রাখতে। পরবর্তী প্রশ্নে আসছি ম্যাডাম, এই যে মেনোপজের সময় একজন মহিলা ভীষণ রকম ভাবে শারীরিক তো ছেড়েই দিলাম, মানসিক একটা কষ্টের মধ্যে দিয়ে যায়। তো এই সময় তার কি করণীয়? ওই হরমোন লেভেলস গুলো একটু কমে গেলে কিছু চেঞ্জেস হয়। সেটা শুধুমাত্র যে পিরিয়ড বন্ধ হলো তা না, তার কার্ডিওভাস্কুলার, মানে হার্টের উপর, বোন হেলথ, কার্ডিওভাস্কুলার হেলথ, এগুলো সবগুলি একটু ইম্প্যাক্ট হয়। ইস্ট্রোজেন হরমোনটি আমাদের খুব প্রাইজড পজেশন, মানে মহিলাদের শরীরে এই হরমোনটা খুব প্রোটেক্টিভ, তো সেইটা একটু একটু করে কমতে থাকে। তো সেটা একটু বয়সের সঙ্গে কমবে, তখন সেটাকে সাপ্লিমেন্ট করা, ডায়েট, ওয়ান্স এগেন লাইফস্টাইল, আর নিজেকে একটু ব্যস্ত রাখা। মানে ওইটা সময়ে বোঝার আগেই অনেক কিছু কাজকর্মের মধ্যে ব্যস্ত থাকলে এটা এতটা ইম্পর্টেন্ট হয় না, তখন ওই অবসাদটাও তখন থাকে না, একটু ইরিটেবল হয়ে যাওয়া বা ডিপ্রেসড হয়ে পড়া। আরেকটা হয় একটা সামাজিক ভাবেও সে একটু লোনলি হয়ে পড়ে, হয়তো হাজবেন্ড
কাজে যেত, বা উনিও হয়তো কাজে যেতেন, রিটায়ার করেছেন, ছেলেমেয়েরা বড় হয়ে সেটেল করে গেছে বা দূরে একটু ড্রিফট করে গেছে, একটা এমটিনেস সিনড্রোম সেটাও কাজ করে। তো এটা যে শুধুমাত্র শারীরিক তা না, একটা এনভায়রনমেন্টাল এফেক্টও আছে। তো সেইখানেও আমরা ডায়েটটাকে নজর দিতে বলবো, একটু ক্যালসিয়াম, প্রোটিন এগুলো ভালো করে নেওয়া এবং রেগুলার হেলথ চেক আপ করানো, যে ব্লাড লেভেলস, ব্লাড সুগার, থাইরয়েড, ইসিজি, ইকো, চেস্ট এক্সরে দরকার মতন। আর তার যদি পূর্ব থেকেই আগে থেকেই কোনো রোগ থাকে সেগুলো ডেফিনেটলি সেগুলো তো ফলোড আপ করা উচিতই। আর মেনোপজাল হওয়ার পরে এই রিপ্রোডাক্টিভ হেলথটা যে একদম শেষ হয়ে গেল তা না, এরপর হঠাৎ করে একটা ব্লিডিং হলো, সেটা কিন্তু গুরুত্বপূর্ণ, সেটা কিন্তু নর্মাল পিরিয়ড নয়, ইট ইজ আ পোস্ট মেনোপজাল ব্লিডিং। তো সেটা একটা ক্যান্সারেরও সূত্রপাত হতে পারে। সেজন্য এটা সম্বন্ধে আমরা একটু সচেতন করে রাখি, যে রেগুলার প্যাপস্মিয়ার বলে একটি টেস্ট আছে, যেটা আমরা 21 বছর বয়স থেকে করতে বলি, এভরি 3 years বা 5 years পর পর করে যাওয়া টিল দ্য এজ অফ 65। এবং এইচপিভি টাইপিং একটা ভাইরাস, যেটা দিয়ে ক্যান্সার হওয়ার সম্ভাবনা বেশি, এটা ইয়েটাও আমরা টেস্টটা করতে বলি আর কি। পরবর্তী প্রশ্নে আসছি ম্যাডাম, এই জরায়ুর ক্যান্সার এটার প্রতিরোধ করার জন্য এইচপিভি ভ্যাকসিন যেটা আপনি বলছিলেন, এটা কতটা কার্যকরী হয়? হ্যাঁ, এটা খুবই কার্যকরী, এটা সারা বিশ্বে অনেকদিন ধরেই ইউজ করা হচ্ছে এবং আমাদের এখানেও করা হচ্ছে। এখন রেকমেন্ডেশন হচ্ছে 9 থেকে 14 বছরের মেয়েদের দিয়ে দাও, প্রি এক্সপোজারই দিয়ে দাও, মানে কোনো সেক্সুয়াল এক্সপোজারের আগেই দিয়ে দিতে বলা হচ্ছে। এটা দুটো রকমের ভ্যাকসিন আমাদের দেশে এখন অ্যাভেলেবেল। একটা কোয়াড্রিভ্যালেন্ট, মানে 4টি এইচপিভি স্ট্রেনের এগেনস্টে, 6, 11, 16, 18 4টে ভেরিয়েন্ট। তার মধ্যে 16, 18টাতেই ক্যান্সার প্রিভেনশন, আর 6, 11টা হচ্ছে বিনাইন লিশনস, মানে ওয়াটস, কতগুলো ওই দানার মতন কালো ইয়ে ওয়াটস বলি আমরা, সেগুলো বিনাইন, সেগুলো ক্যান্সার হবে না, কিন্তু সেগুলোর এটা প্রিভেন্ট করে। এবং এখন বলা হচ্ছে যে ছেলেদেরও দিয়ে দিতে, ওই বয়সী ছেলেদেরও দিয়ে দিতে, তাহলে কি সমাজের মধ্যেই ওই এইচপিভি ভাইরাসটাই একটু কম থাকবে, তাহলে ক্যান্সার সার্ভিক্সটা আমরা প্রিভেন্ট করতে পারবো। ক্যান্সারটা তো আমাদের একটু ভয়াবহ জিনিস, এটা যদি প্রিভেন্ট করার একটা আমরা প্রতিরোধ করার সুযোগ পাই, আমরা মানে 200 বার এটা প্রতিরোধ করার চেষ্টা করব। এবং এটা আমরা খুব ক্যাম্পেন করছি। আমি নিজে মানে বেঙ্গল অফস গাইনি সোসাইটির আমি ম্যানেজিং কমিটির মেম্বার, এবং মানে ফেডারেশন অফ অফস গাইনি সোসাইটিরও আমরা ব্রাঞ্চ। আমরা এটা নিয়ে খুব অ্যাওয়ারনেস ক্যাম্পেন করছি, গতকালই আমরা করে এসেছি, মানে পাবলিক অ্যাওয়ারনেস, স্কুলে গিয়ে বলা বা ইয়াং ছেলে মেয়েদের বলা যে তোমরা সবাইকে বলো, তোমরা এক একজন গিয়ে সবাইকে বলো, তাহলে এটা সোশ্যাল অ্যাওয়ারনেসটা আরো ওয়াইড স্প্রেড হবে। অ্যান্ড ইট ইজ 100% কেন, আমি বলবো 200% রেকমেন্ডেড। এবং এটা অন্য ক্যান্সারও প্রিভেন্ট করে, মানে ছেলেদের পিনাইল ক্যান্সার, এনোজেনিটাল ক্যান্সার, ওরাল ক্যান্সার, আর ফিমেলসদের ক্যান্সার সার্ভিক্স প্লাস যেগুলো বললাম এনাল এবং ওরাল ক্যান্সারও প্রিভেন্ট করে। মানে এটা স্কিন টু স্কিন কন্ট্যাক্টেও কিন্তু হতে পারে, যে মিশনারি স্কুলে বা নার্স যারা, তারা তো কোনোদিন সেক্সুয়ালি অ্যাক্টিভ নয় বলে ধরা হয়, বাট বলা হচ্ছে ইট ইজ টু বি গিভেন ইউনিভার্সালি টু অল। এটা মানে শুধুমাত্র সেক্সুয়াল ইয়েতে না, এমনি ফোমাইটস থেকে, কন্ট্যাক্টস থেকেও হতে পারে। শুনে সমাজের মধ্যে ওটা যদি দিয়ে দেওয়া যায়, তাহলে ওই যে কোনো ভ্যাকসিনের মতোই এটাকে রোগ হিসেবে ধরা হচ্ছে, এটাকে প্রিভেন্ট করা যায়। এটার জন্য কোথায় যোগাযোগ করতে হবে? যোগাযোগ মানে এই ভ্যাকসিন দুটো অ্যাভেলেবেল, হ্যাঁ, সার্ভাভ্যাক আর গার্ডাসিল দুটো ভ্যারাইটি, দুটো কোম্পানির আছে। তো একটা কোয়াড্রিভ্যালেন্ট আমি 4টে যেটা নাম বললাম, আরেকটা হচ্ছে নোনাভ্যালেন্ট, ওটা 9টা স্ট্রেনের এগেনস্টে অ্যাক্টিভ, যেগুলো আমি বললাম, তাছাড়াও কতগুলো স্ট্রেনের এগেনস্টে অ্যাক্টিভ, মানে ওই 16, 18 বললাম, 31, 33, 45, 52, 58 9টা স্ট্রেনের এগেনস্টে অ্যাক্টিভ। তো সেগুলো ওই বিনাইন লিশনসও যেগুলো হয়, ক্যান্সার নয়, কিন্তু ওয়াটস যেগুলো, সেগুলো কিন্তু স্কিনের ডিজিজ, তো সেটাও প্রিভেন্ট হবে, মানে সেক্সুয়ালি ট্রান্সমিটেড অনেক সময় হয় বা অন্য কন্ট্যাক্টসে হতে পারে। তো কিন্তু ওটার এখনো আমাদের প্রাইসটা একটু কমাতে পারলে ভালো হয়। আমরা
আমাদের সোসাইটির তরফ থেকে, সোসাইটি মানে আমাদের অবস গাইনি সোসাইটির তরফ থেকে আমরা বারংবার রিকোয়েস্ট করছি, মানে সরকারের কাছেও রিকোয়েস্ট যে এটাকে একটু কমিয়ে করা। তো এখনো আমরা সেটা করতে পারি না, আমরা নিজেরা ডোনেট করে অনেক স্কুলে দিয়ে দিয়েছি। আপনারা হয়তো ওয়াকিবহাল হবেন, আমরা টাইমস অফ ইন্ডিয়া আমাদের ইয়েটি বেরিয়েছিল যে আন্ডার প্রিভিলেজ স্কুলে আমরা নিজেদের থেকেই ডোনেট করে এটাকে করেছি, এবং আগামী দিনও করব বলে আমরা প্রতিজ্ঞা করেছি যে আমরাই দায়িত্ব নিই যতক্ষণ না সরকার হেল্প করতে পারছে আর কি। আমি সবাইকে আবেদন করব যে আপনারাও সবাই একটু পারলে 4-5টা ভ্যাকসিনের দাম আপনারা ইয়ে করুন, মানে দিয়ে 4-5টা ইন্ডিভিজুয়ালকে আপনারা হেল্প করুন এগেনস্ট ক্যান্সার সার্ভিস। ম্যাডাম, আমি যেহেতু আপনি শান্তিনিকেতন মেডিকেল কলেজ এবং হসপিটালে রয়েছেন, এখানে এখন বিভিন্ন ধরনের ট্রিটমেন্ট হচ্ছে, সেই ক্ষেত্রে এখানকার যে ডিপার্টমেন্ট আপনার, সেই ডিপার্টমেন্ট নিয়ে যদি কিছু বলেন। এখানে তো সার্বিকভাবে সবগুলোরই ইয়ে হচ্ছে, অবস্টেট্রিক্স গাইনোকোলজি দুটোই হচ্ছে, আর আমরা ল্যাপ্রোস্কোপির অপারেশনও করে থাকি। ল্যাপ্রোস্কোপি আমাদের হিস্টোস্কোপি ল্যাপ্রোস্কোপি দুটো ভাগ। হিস্টোস্কোপি মানে ইউট্রাসের ভেতরটা ক্যামেরা দিয়ে দেখা, এটা আমার খুব ভেরি ক্লোজ টু মাই হার্ট, আমি এটা করতে খুব ভালোবাসি। মানে এই ইয়েটা ওই একটু প্রযুক্তিবিদ্যা আর আবার সেই আমার আলোচনা। তো ল্যাপ্রোস্কোপি, এন্ডোস্কোপি, গাইনোকোলজিক্যাল এন্ডোস্কোপি এটা পুরোটা বলা হয়। মানে আপনারা হয়তো শুনে থাকবেন মাইক্রোসার্জারি করে জরায়ুর অপারেশন করা সম্ভব, এবং সেটা আমরা করি। আর হিস্টোস্কোপি মানে হচ্ছে ইউট্রাসটাকে রাখছি, ওর ভেতরে যদি কোনো টিউমার থাকে শুধুমাত্র সেইটুকু বাদ দিচ্ছি, এবং ইউট্রাসটা রইল। আগে কি হতো, পুরো ইউট্রাসটাই বাদ দিয়ে দেওয়া হলো, এটা হচ্ছে যে কনজারভেটিভ, মানে প্রিজার্ভ দ্য ইউট্রাস। এখন ডিকটাম হচ্ছে প্রিজার্ভ দ্য ইউট্রাস, যতক্ষণ তার মানে প্রয়োজন অনেক বেশি, মানে ইয়াং মা, মানে মা হতে পারেনি, তার একটা বড় টিউমার আছে। আমি কিছুদিন আগেই মানে একটা পেশেন্টের মানে তার 4 গ্রাম হিমোগ্লোবিন হয়ে গেছে ব্লিড করে করে, আমাদেরই একজন কলিগের ড্রাইভারের স্ত্রী। তো উনি আমার কাছে পাঠিয়েছিলেন যে একে একটু দেখো তুমি কি করতে পারো। তো আমরা ওই হিস্টোস্কোপিক্যালি ওই টিউমারটা রিমুভ করলাম, তাহলে ওর ব্লিডিংটাও কমে গেল। আশা করবো ওকে আমরা প্রেগন্যান্সিটা দিতে সাহায্য করতে পারবো। কত বয়স? এই 25-26 এরকম বয়স। মানে ও ভর্তি হতে হয়েছিল, মানে আমাকে দেখানোর আগে টিউমারটা নিয়ে ভর্তি হতে হয়েছিল। টিউমার যে ভেতরে আছে সেটা ভালো করে না জানলে তো প্রসিড করা যাবে না, সেই ক্ষেত্রে আমাদের ইনভেস্টিগেশনও খুব ভেরি ইম্পর্টেন্ট। মানে এটা ট্রান্সভেজাইনাল সোনোগ্রাফি করলে খুব ভালো বোঝা যায়, মানে পেটের উপর দিয়ে দেখা একটা নিয়ম, আবার ভেতর দিয়ে দেখা থ্রু দ্য ভেজাইনা, বা এমআরআই করা। এতে পিকচারটা যত আপনি ডিলিনিয়েট করতে পারবেন তত আপনি ওটাকে চিকিৎসাটা ভালো করে করতে পারবেন। এটাই আবার ওই মাপের ব্যাপার। আর ল্যাপ্রোস্কোপির মধ্য দিয়ে মানে একটা স্ক্রিনিং ভালো মতন হয়ে যায়, এবং তারপরে আপনারা যদি আরো আদার্স কোনো মেডিকেশন লাগে এটাকে বলে হিস্টোস্কোপি, মানে ইউট্রাসের ভেতরটা দেখা। হিস্টোস মানে ইউট্রাস, স্কোপি মানে দেখো, জরায়ুর ভেতরটা দেখা। আর ল্যাপ্রোস্কোপি যেটা আমরা পেটের মধ্যে কয়েকটা পাংচার পয়েন্ট করে ওর মধ্যে দিয়ে ক্যামেরা ঢুকিয়ে দেখি, দ্যাট ইজ ল্যাপ্রোস্কোপি, মানে ভেতরটা দেখা আলো ফেলে একটা ক্যামেরা, মানে আপনি আমাকে দেখতে পাচ্ছেন সামনে, আমরাও এরকম অর্গানগুলোকে দেখতে পাই যখন ওই ভেতরে মাইক্রোসার্জারি করা হয়, একদম ভিভিডলি দেখা, এবং সেটা ম্যাগনিফাইড। জরায়ু যে চেহারা যা তার থেকে আর একটু বড় ভাবে দেখতে পারলে আমার চিকিৎসাটা আরো ফোকাসড হবে, একদম অ্যাকুরেট হবে। এই সমস্ত ফ্যাসিলিটি শান্তিনিকেতন মেডিকেল কলেজ এবং হসপিটালে আমরা দেওয়া হচ্ছে, দিতে চেষ্টা করছি। এটা একটা অনেক বড় অ্যাচিভমেন্ট, কারণ একটা প্রত্যন্ত গ্রামেই বলা যেতে পারে যেখানে আমাদের এখন এই ট্রিটমেন্টগুলোর জন্য আগে তো রীতিমতো হিমশিম খেতে হতো মানুষকে, এবং তাদের সম্যক ধারণাও ছিল না। আশা রাখি যে আমাদের যারা দর্শক রয়েছেন তারা ল্যাপারোস্কোপি এবং হিস্টেরোস্কোপি, যেটা ডাক্তারবাবু বললেন, সেটার বিষয়ে আমরা বলতে পারলাম, তাই তো? মানে একটু তো হলেও তারা বুঝবে আশা রাখি। আমি পরবর্তী প্রশ্নে আসছি। একজন ব্যস্ত মহিলা এর স্বাস্থ্য সচেতনতা বজায় রাখতে সহজে কি করতে পারবে? সহজে আমি একটা মন্ত্রের মতো বলে দিই যে প্রত্যেকদিন তুমি 2 ঘন্টা হাঁটো,
বা 2500 স্টেপস। আজকাল ওই টাইমার দেওয়া ঘড়ি পাওয়া যায়, দেখি সব নতুন যুগের সবাই ওটা পরে ঘুরছে, তারপরে বার্গার খাচ্ছে। কিন্তু সেটা না করে এটার মানে মানে ইয়ে দিতে, সম্মানটা দিতে আর কি। 2500 স্টেপস or 2 hours walk, half an hour workout, আধ ঘন্টা অ্যাগ্রেসিভ ইয়ে মানে ঘাম হবে এরকম ওয়ার্কআউট, স্কিপিং, জগিং, ডান্সিং, যা জানো, সুইমিং, যা তুমি জানো ভালোবেসে করতে পারো সেটা করো। জিমেই যেতে হবে এমন কিছু নয়, জিমে তুমি রোজ যেতে পারবে না, তোমার অন্য কমিটমেন্টস আছে। আর 2 লিটার জল খাওয়া, এটা আমি বলছি। আর ডায়েটটা বলে দিয়েছি আগেই, কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট। কার্বোহাইড্রেট 50 থেকে 55, মানে খাবারের থালাটাকে ভাগ করতে হবে। প্রোটিন 1/3, ফ্যাট আরো কম, আর কার্বোহাইড্রেটটাও ওই ভাত আমরা বেশি খেয়ে ফেলি। এটা একটা ইন্ডিয়ান ডায়েট, মানে কার্বোহাইড্রেট আমরা বেশি খাই, ভাত বলুন বা রুটি বলুন। রুটিটা তাও কাউন্ট করা যায়, আবার সেই ম্যাথমেটিক্স, ভাতটা কাউন্ট করা যায় না, বাট অ্যামাউন্টটা করা যায়। এবার বাটি কার কতটা, এই পোরশন ডিটারমিনেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। আর একটা হয় না ম্যাম, খেতে খেতে মানে বেশি খাওয়ার একটা প্রবণতাও তৈরি হয়ে যায়। ভালো রান্না মানে মাছের সঙ্গে আরো 1 স্কুপ ভাত না খেয়ে তুমি শুধু মাছটাই খাও বা চিকেনটা খাও, একটু দই খাও, একটু ডাল খাও, গ্রিন ভেজিটেবলস খাও। আলু যদি খাও তাহলে ভাত কম খাও বা খেও না। একটু ডায়েট মডিফিকেশন। ব্যস্ত নারীর যে আপনি একটা সহজে থাকার, ভালো থাকার উপায় বললেন, এবার ভবিষ্যতে যারা মা হবে তাদের জন্য কোনো বিশেষ পরামর্শ যদি দেন একদম ছোট্ট করে। হ্যাঁ, একটু সময়ে করে নিতে হবে, মানে সময়ে করে সবগুলো করা, আর খুব বেশি দেরি না করা। আই উড অ্যাডভাইস 25 থেকে 30-এর মধ্যে, এটা ক্যারিয়ারের পিক সময়। আজকাল তো ছেলেরা তো 35 to 40 তে গিয়ে দাঁড়াচ্ছে, ছেলে বলে না, ছেলেরা তো ম্যাম ওই সময় টাইম পায়, মানে তারা কিন্তু বাড়িতে বাচ্চা, মেয়েরা কিন্তু তখন মানে তুমি বিয়ে করো না। এখন সেটা হয়তো একটু একটু পাল্টাচ্ছে, কিন্তু খুব বেশি দেরি, ওই ক্যারিয়ারের দোহাই দিয়ে খুব দেরি করলে কিন্তু ওভাগুলো এজিং হয়ে যায়, কনজেনিটাল ডিফেক্টস হওয়ার চান্স বাড়ে, এবং এই মহিলাটিরও অন্য ডিজিজ যেগুলো ছিল না সেগুলো হওয়ার চান্স বয়সজনিত কারণে, মানে প্রেসার, সুগার একটু একটু করে বাড়তে থাকে। 30-এর ঊর্ধ্বে প্রেগন্যান্সি, এটা কি হাই রিস্কে যাবে ম্যাম? আজকাল আমরাও একটু ইয়ে হয়েছে, উদার হয়েছি। 35 আমাদের তো মানে অনেকেই 35 to 40-এর মধ্যেই ফার্স্ট প্রেগন্যান্সি। হ্যাঁ, তো এটা যদি 35-এর আগে হয়, আমরা চাইবো যে 30 to 35-এর মধ্যে অন্তত ক্লোজ দ্য চ্যাপ্টার। হ্যাঁ, আর সবাইকে আমি এনকারেজ করব যে ওই ক্যারিয়ার করতে করতে 45-এ গিয়ে তখন আইভিএফ করে নেব, সেইটা না করে সবকিছু প্যারালালি চালানোর একটা ট্রেনিং যেন সবার থাকে। মানসিক শক্তিটাও দরকার এই ক্ষেত্রে, ফ্যামিলি সাপোর্ট, এবং ক্যারিয়ার ছেড়ে দিতেও বলছি না, ক্যারিয়ার চলবে। আমি যে আজকে দাঁড়িয়ে বলছি, ক্যারিয়ার চলছে। আমার একটি সন্তান আছে, সে পিডিয়াট্রিক্সে পোস্ট গ্রাজুয়েট করছে, আমার হাজবেন্ড ডাক্তার, সার্জন, তো আমাদের 3 জনই ডাক্তার আমরা। তো মনে হয় আমরা কিছুটা ফুলফিল করেছি, ফ্যামিলি কমিটমেন্টস, সোশ্যাল কমিটমেন্টস, and our commitments to our patients. ঠিক আছে ম্যাম, আপনারা সকলকে এনকারেজ করুন যাতে মানুষের ক্যারিয়ারের প্রতি যে দৌড়ানো অবশ্যই থাকবে, সেটা থাকবে, তার সঙ্গে প্যারালালি চলবে। পার্সোনাল লাইফটা শেষ হয়ে ওটা শুরু হবে না, এটা সঙ্গে সঙ্গে চলবে, তবেই সেটা সুন্দর হবে, দুটোই সুন্দর হবে। আমি শেষ প্রশ্ন করছি ম্যাম, গাইনোকোলজি এবং নারীর স্বাস্থ্য বিষয়ে সমাজের কি পরিবর্তন আপনি দেখতে চান? সমাজের পরিবর্তন বলতে মানে একজন মহিলার কিন্তু ওই 50% দায়িত্ব, একটা পুরুষেরও 50% দায়িত্ব, তাহলে সব মিলে কি হলো, দুজনেরই কিন্তু 100% দায়িত্ব। ও মহিলা বলে আর কিছু কম বেশি পাওয়ার এখানে কোনো সুযোগ নেই, ওই পাইভটাল, মহিলাই পাইভটাল। অতএব তাকে তো নিজে সতর্ক হতে হবে, এবং ফ্যামিলি, একটি মহিলা যদি অসুস্থ হয়ে পড়ে পুরো ফ্যামিলিটাই কিন্তু প্রবলেমে পড়ে যাবে। তাহলে মহিলার স্বাস্থ্য একদম সর্বোচ্চ ইয়েতেই রাখতে হবে, তবে অন্যগুলো কিন্তু সব ঠিকঠাক চলবে। তার মানে
সেই পরিবারের পুরুষ মেম্বার যদি সাপোর্ট দেয়, সেও ভালো থাকবে, আমাদের মহিলা তো ভালো থাকবেই, এবং পরের প্রজন্মও ভালো থাকবে। এখানে মহিলা পুরুষ বলে কোনো ভাগাভাগি নেই। এটা হচ্ছে যে একটা মানুষ হিসেবে কিভাবে নিজেদের ঠিক রাখা, সেখানে মহিলা পুরুষের ভাগটা বোধহয় আজকে শেষ হতে চলেছে। আমাদের দেশে মানে কিছু কিছু কমিউনিটি আছে যেখানে মহিলারাই পুরুষের মানে পুরুষের সঙ্গে সমান তালে তো আছেই, এবং সেখানে কিন্তু মহিলাই কর্তা, পরিবারের কর্তা, ম্যাট্রিয়ার্কাল সোসাইটিতে আছে। হ্যাঁ, তো সেই জায়গার সবাইকে অ্যাডাপ্ট করতে হবে না, কিন্তু ফিমেলেরও যে একটা প্রায়োরিটি, সেই জায়গাটা আমি বলছি ইকুয়ালিটির দাবি করছি। আমি সুপিরিয়র বা আমি ইনফিরিয়র সেটা আমি বলতে চাইছি না। আমি বলছি দুজনে কাঁধ মিলিয়ে চললেই সমাজটা সুন্দর হবে। এবং এখানে আমি বলছি আমি কোনো ভেদাভেদ দেখি না, এবং আমি সবাইকেই বলি কোনো ভেদাভেদ নেই, মানুষ হওয়াটা বেশি ইম্পর্টেন্ট। পজিটিভ বার্তার দৃষ্টিভঙ্গিতে আমরা আজ ছিলাম ডক্টর নন্দিনী চক্রবর্তীর সাথে। উনি শেষে আমাদের যেটা বললেন যে পুরুষ মহিলা আমরা যে সকলে মানুষ, এই বার্তা যদি আমরা সকলের কাছে পৌঁছাতে পারি, তাহলে একজন মহিলার যে শারীরিক পরিবর্তন বা মানসিক পরিবর্তন, এটা কিন্তু হয়তো আমরা অতটা বড় আকার নিয়ে দেখবো না, আমরা তাকে মানুষ হিসেবে ভাববো, এবং এটাই স্বাভাবিক। এটা যেদিন আমরা সকলে বুঝতে পারবো, সেই দিন আমাদের সত্যিকারের সামাজিক উন্নয়ন হবে, জেন্ডার বায়াস থাকবে না। আমরা আশা রাখি যে আমরা আজকের এই আলোচনার মধ্যে দিয়ে কিছু মানুষের কাছে এই বার্তা আমরা পৌঁছাতে পারলাম যে আমরা প্রত্যেকেই মানুষ, সেখানে পুরুষ মহিলা আলাদা করে নয়। এবং এই কিছু কিছু ফর্ম থাকে না ম্যাম, জেন্ডার লিখতে হয়, আমার ওই জিনিসটা ভীষণ অপছন্দের। কেন লিখবো? আমি তো এর জন্য কোনো ফ্যাসিলিটি নিতে চাইছিও না। রিলিজন আমি হিউম্যানিটি লিখি। একদম, এই জিনিসটা কিন্তু হওয়া দরকার, মানব ধর্ম। একদম। ঠিক আছে ম্যাডাম, আমাদের আলোচনা আজকে আমরা এখানেই শেষ করব। ভালো থাকবেন, নমস্কার।